Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today our topic is একটু অন্যরকম, that is why do we sneeze? আমরা হাঁচি দিই কেন? হাঁচি দেওয়া ব্যাপারটা হয় কেন আমাদের মধ্যে? চলো এর কারণটা আমরা আজকে জেনে নিই। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দিচ্ছি, আমি স্পিকার সোনালী ঘটক and editor Anindya Bhattacharya. So let's start today's topic, why do we sneeze? শুরুতেই বলে দিই, যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এন্ড শেয়ার করবে। তোমাদের লাইক এন্ড কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে এইরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। আচ্ছা চলো, আমরা বায়োলজি সম্পর্কে অনেক কিছু পড়েছি, বায়োলজি রিলেটেড অনেক টার্ম জেনেছি। তাহলে আমরা সাধারণভাবে যেটা করে থাকি হাঁচি দিই, এই হাঁচিটা দিই কেন, এর পিছনে কি কারণ আছে চলো আমরা পড়ি। স্নিজ, to make a sudden violent spasmodic audible expiration of breath through the nose and mouth, especially as a reflex act. আমরা প্রতিবর্ত ক্রিয়া পড়েছি, রিফ্লেক্স অ্যাকশন পড়েছি। হঠাৎ করে এই যে হাঁচি জিনিসটা কি অ্যাকচুয়াল ভায়োলেন্ট স্প্যাসমোডিক অডিবল এক্সপিরেশন অফ ব্রিথ, মানে আমরা কিছু শ্বাস ছাড়ছি তার সাথে আওয়াজ হচ্ছে, প্লাস কিছু স্প্যাসমোডিক মেটেরিয়াল বেরোচ্ছে, অর্থাৎ মিউকাস সমৃদ্ধ কিছু মেটেরিয়াল বেরোচ্ছে এবং একটা সাউন্ড হচ্ছে আমাদের নাক এবং মুখ থেকে মেটেরিয়ালটা বেরোচ্ছে। এটা একটা রিফ্লেক্স অ্যাক্টের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা একটা প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পড়ছে। চলো ব্যাপারটা পড়ি। The nose provides the main route through which inhaled air enters and leaves the lower airways. Because of its position, it serves numerous functions. The narrowing passageways cause inspired air to flow with the increased turbulence. This turbulence in turn increasing the interaction between the airstream and the nasal mucosa lining of the nose, allowing for heat and moisture to be exchanged and for suspended or soluble particles from the air to be cleared. আমরা ইনহ্যালেশন বা এক্সহ্যালেশন, বাংলা কথায় যেটাকে বলছি প্রশ্বাস, শ্বাস বা অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এই পুরো ঘটনাটার জন্য প্রথম যে মেন অর্গানটা আমাদের দায়ী নাক, নাক থেকে শুরু করে ট্রাকিয়া শ্বাস নালী থেকে শুরু করে একদম ফুসফুস অবধি বিস্তৃত। তোমরা ছবিতে দেখো ইনহ্যালেশন এবং এক্সহ্যালেশনের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে বলছি নাক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার যখন ইনহ্যালেশন হচ্ছে সেই রাস্তাটা অনেকটা ছোট এক্সহ্যালেশনের তুলনায়। ইনহ্যালেশন মানে আমি যখন এয়ারটা নিচ্ছি তখন সেই রাস্তাটা ভীষণ ছোট থাকে। এই রাস্তা ছোট হওয়ার জন্য এয়ারটা পাস হতে গেলে তাকে প্রচুর বাধা, প্রচুর মানে যেরকম সমুদ্রে ঢেউ হয়, টার্বিউলেন্স হয়, সেরকম প্রচুর বাধা বিঘ্নর মধ্যে দিয়ে একটা অসুবিধা, মানে স্মুথলি যেতে পারে না, উঁচু নিচু এরকম ওয়েতে এয়ারগুলোকে পাস করতে হয় আমাদের বডির মধ্যে। দিস টার্বিউলেন্স ইন টার্ন ইনক্রিজেস দ্য ইন্টারাকশন বিটুইন এয়ারস্ট্রিম অ্যান্ড ন্যাসাল মিউকোসা। এর ফলে কি একবার উপরে নিচে এরকমভাবে বিভিন্ন ওয়ের মধ্যে দিয়ে ওয়েভ লাইক এয়ারগুলো পাস আউট হওয়ার জন্য কি হয়, এই নাকে মিউকোসা জমে। মিউকোসা যে মানে চারিপাশে যে মানে চ্যাটচ্যাটে যেটা আমরা সর্দি বলে থাকি, সেই মিউকাস লেয়ারটা তো আমাদের নাকের চারিপাশে থাকে, সেইগুলোর সাথে এই এয়ারের একটা সংঘর্ষ বাধে। এর ফলে কি হয়, এয়ারের যে অতিরিক্ত হিট বলো, ময়েশ্চার বলো, সমস্ত বা পার্টিকেলস বলো, সমস্ত কিছুই মিউকাসে লেগে যায়। আমরা যে সবসময় নাকের যে ন্যাসাল পোর দুটো ওপেন আছে, সেখানে এয়ারের সাথে সাথে কিছু পার্টিকেলসও আমাদের বডিতে ঢুকছে। তাহলে বডি কি করছে, চাইবে না যে খারাপ কিছু পার্টিকেল, কিছু অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ করুক। তাই জন্য কি হচ্ছে, যে স্পেসটাকে এমন ছোট রাখা হয় এবং মিউকাসের একটা লেয়ার রাখা হয় আমাদের নাকে, যার ফলে
অনভিপ্রেত যে সমস্ত মেটেরিয়ালসগুলো সেগুলো এই মিউকাস লেয়ারে গিয়ে জমে যায়। এর ফলে কি যে এয়ারটা আমরা গ্রহণ করছি সেই এয়ারটা ক্লিয়ার হয়ে যায়, সেখানে যা আনক্লিয়ার মেটেরিয়ালসগুলো সমস্ত কিছু এই নাকের যে মিউকাস লেয়ারে জমে যায়। তাহলে আমরা বুঝলাম এই ব্যাপারটা। এবার চলো এর ফলে কি হচ্ছে দেখি। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ইনহ্যালেশন এক্সহ্যালেশন ব্যাপারটা কি। ওকে, স্নিচিং অ্যাকচুয়ালি, তাহলে আমরা এইটুকু বুঝলাম। এবার ফিজিওলজি ব্যাপারটা বুঝি। এইটুকু ঘটে থাকে যখন আমরা ইনহ্যালেশন করি বা এয়ার যখন আমরা বডিতে গ্রহণ করি, তখন এই ঘটনাটা ঘটে যেটা আমরা আগের জায়গা থেকে পেলাম। এবার আমরা ফিজিওলজিক্যাল ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরি। স্নিজিং ইজ আ ফিজিওলজিক রেসপন্স to the irritation of the respiratory epithelium lining of the nose. নাককে ঘিরে যে এপিথেলিয়াম বা বাইরের যে লেয়ার অফ সেল রয়েছে বা এপিথেলিয়াল টিস্যু রয়েছে, সেখানে স্নিজিং হাঁচি হওয়ার সময় সেখানে একটা ইরিটেশন তৈরি হয়। প্রসেস usually begins with the release of chemical such as histamines or leukotrienes. এই যে ইরিটেশন, যেটা নাকের পাশে, নাককে ঘিরে, নাকের ভিতরে যে একটা এপিথেলিয়াম লেয়ার রয়েছে, যে টিস্যু রয়েছে বা যে সেলগুলো রয়েছে, তার মধ্যে একটা ইরিটেশন তৈরি হয়। এবার তোমরা বলবে ইরিটেশনটা কেন তৈরি হয়? ইরিটেশন তৈরি হয় কিছু কেমিক্যালের জন্য। সেই কেমিক্যালটা কি? তার নাম হিস্টামিন অর লিউকোট্রিয়েন্স বলতে পারো। এবার সেটা কি? These substances are manufactured by inflammatory cells such as eosinophil and a mast cell, typically found within the nasal mucosa. Chemical release is caused by viral respiratory infection, filtered particles, allergen, substance that trigger allergic reaction, or physical irritants such as smoke, pollution, perfumes, and cold air. Allergic reaction with the nasal mucosa require the presence of IgE allergy antibody. This leads to fluid leakage from vessel in the nose, causing symptom of congestion and nasal drip. Additionally, nerve endings are stimulated, leading to the sensation of itching. পুরো ব্যাপারটা তোমাকে বলি। হাঁচি জিনিসটা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস। কেন উপকারী? আমাদের বডিতে যদি কোনো রকম কোনো ভাইরাল ইনফেকশন হয় বা কোনো ভাইরাস, এই যে আমাদের নাক তো সবসময় ন্যাসাল পোর ওপেনিং, যে কোনো কেউ আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকতে পারে, ভাইরাস বলো ব্যাকটেরিয়া বলো। ভাইরাস যদি কোনোভাবে ঢুকতে পারে, তাহলে ভাইরাস একটা অ্যান্টিজেন, সেটা যদি আমাদের বডিতে প্রবেশ করে বা নাকের মধ্যে প্রবেশ করে এয়ারের সাথে, তখনই আমাদের বডির যে অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিজেনকে পাকড়াও করা এবং বিভিন্ন সেলগুলোকে ডেকে অ্যান্টিজেনটাকে নষ্ট করে। এই যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি হচ্ছে আইজিই অ্যান্টিবডি, যেটাকে আমরা অ্যালার্জি অ্যান্টিবডি বলি। যখনই কোনো অ্যালার্জিক পার্টিকেল বা অ্যালার্জেন আমাদের বডিতে প্রবেশ করে, তখন তাকে ধরে ফেলে হচ্ছে আইজিই অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি কি করলো? সেই অ্যান্টিবডি শুধু ভাইরাস না, ধরো স্মোক, কোনো ধোঁয়া, পলিউশন, কোনো পার্টিকেল, পারফিউমের গন্ধ, এয়ার পার্টিকেল, এগুলো ধরো আমাদের নাকে যদি ঢোকে, যেটা আমাদের বডির জন্য অনিভূত, তার জন্য কি হয়? আইজিই অ্যান্টিবডি বা বলতে পারি ইওসিনোফিল, এই আইজিই অ্যান্টিবডি তৈরি হয়, যেটা ইওসিনোফিল, মাস্ট সেল, এই সমস্ত কোষকে বলে যে দেখো বডিতে কোনো একটা বাইরের পদার্থ ঢুকেছে, অ্যান্টিজেন প্রবেশ করে। তখন এই মাস্ট সেল বা ইওসিনোফিল থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয়, সেই কেমিক্যালগুলোই হচ্ছে হিস্টামিন এবং লিউকোট্রিয়েন্স। তারা কি করে? তারা এই ন্যাসাল যে রিজিয়নটা, যে নাকে যে জায়গা দিয়ে এয়ারটা পাস করবে, সেই জায়গাটা এরকম সরু করে দেয়, যার ফলে এই সরু হয়ে যাওয়ার ফলে কি হয়? এই তোমার নাকের যে মিউকাস লেয়ারে বিভিন্ন পার্টিকেলগুলো আটকে যায়। মোর ওভার এরা কি করে? এই যে ব্যাপারটা হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের নার্ভ বা সেন্স তো সব জায়গায় রয়েছে। এই সেন্সটা, এই নার্ভটা, যে এখানে কিছু গন্ডগোল হয়েছে, এখান দিয়ে প্রচুর কি বলবো অ্যালার্জিক যে মাস্ট সেল থেকে হিস্টামিন, লিউকোট্রিয়েন্স এগুলো নির্গত হচ্ছে। এই ইনফরমেশনটা চলে যায় এবার ব্রেনে। এবার দেখবো আলটিমেট তাহলে কি হচ্ছে। তার আগে দেখো ছবিটা দেখো। এই যে এপিথেলিয়াম লেয়ার, যেটা কিনা নাকের চারিপাশে থাকে, এই এপিথেলিয়াম লেয়ার যদি কোনো ভাইরাস বা কিছুর সন্ধান পায়, অমনি ডেনড্রাইটিক সেল বলো, হেল্পার সেল, বি সেল, প্লাজমা সেল সবাইকে থেকে আইজিই অ্যান্টিবডি তৈরি করে। সেখান থেকে মাস্ট সেল, তারপরে তোমার বেসোফিল, ইওসিনোফিল, এগুলো তৈরি করে প্রচুর এরকম মলিকিউল তৈরি করে হিস্টামিন, লিউকোট্রিয়েন্স, যারা কি করে? নাকের মধ্যে দিয়ে যে পাসিং যে রিজিয়নটা, সেটাকে ছোট করে। তাহলে বুঝে গেলাম ব্যাপারটা কি হলো। চলো এরপর কি হলো? ভাইরাসটাও এলো, এই জন্য যে
হিস্টামিন লিউকোট্রিনস বেরোলো, সেই ইনফরমেশনটা চলে গেল ব্রেনে সেন্সরি নিউরনের মাধ্যমে, সেন্সেশনের মাধ্যমে, যে এর ফলে একটা ইচিং, একটা জ্বালা, এগুলো অনুভূত হলো এপিথেলিয়াম সেলে। Ultimately, the nerve ending stimulation leads to activation of a reflex inside the brain. যেই নাকের, দেখো ছবিতেও তোমরা বুঝতে পারবে, সেন্সরি নিউরনের মাধ্যমে রিসেপ্টার নাকে যখনই এরকম প্রবলেম তৈরি হলো তখন সেন্সরি নিউরনগুলো সেই ইনফরমেশনটা ব্রেনে নিয়ে গেল। ব্রেনের কোন জায়গায় নিয়ে গেল? রিফ্লেক্স রিজিয়নে, যেটা হচ্ছে স্নিজিং সেন্টার বলা হয়, সেই জায়গায় ব্রেনে নিয়ে গেল সেন্সরি নিউরন। The nervous impulse travels up the sensory nerves and down the nerves controlling muscles in the head and neck, and that leads to the rapid expulsion of air. এই যে নিয়ে গেল তখন কি আমাদের হেড, নেক, ঘাড়, এই জায়গাগুলোর মাসেল কন্ট্রোলিং নার্ভগুলোর মধ্যে এই পৌঁছে গেল তোমার এই সেন্সটা যে নাকে কিছু প্রবলেম হয়েছে। এবং এই ফলে কি হচ্ছে, এই খুব তাড়াতাড়ি করে এই ঘাড় থেকে, নাক থেকে, এই সমস্ত জায়গা থেকে এয়ার বাইরে বেরোতে শুরু করলো, মানে ওই জায়গাটাকে এয়ার দিয়ে পরিপূর্ণ করতে শুরু করার চেষ্টা করা হলো। দিস হাই ভেলোসিটি অফ দ্য এয়ার ফ্লো ইজ অ্যাচিভড by the build up of pressure inside the chest with the vocal cord close. ভোকাল কর্ড ক্লোজ হয়ে গেল, তার ফলে কি বুকের জায়গা থেকে একটা চাপ অনুভূত হলো এবং সমস্ত এয়ারগুলো প্রেশারাইজ, মানে খুব তাড়াতাড়ি এয়ারগুলো সবাই নাকের কাছে চলে আসার চেষ্টা করলো এবং ভোকাল কর্ড বন্ধ ছিল। Sudden opening of the cords allows air to flow back up the respiratory tract to expel the irritants. এবার যখনই এই যে কি হলো, ভোকাল কর্ডটা বন্ধ ছিল, তার আগে মানে যেহেতু আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছিলাম তখন তো ভোকাল কর্ডটা বন্ধ ছিল। এইবার যখন এই স্নিজিং এ এই যে নাকের একটা ইরিটেশন তৈরি হলো, এটা সেন্সরি নিউরনের মাধ্যমে যেই চলে গেল ব্রেনে, তখন মোটর নিউরন আই বলো, নোজ বলো, লাংস বলো, ডায়াফ্রাম, চেস্ট, সমস্ত জায়গা যে রেসপিরেশন যেখান দিয়ে হয়, ইনহেলেশন বা ইনহেলেশন যেখান দিয়ে, সমস্ত জায়গায় ইনফরমেশনটা নিয়ে গেল নাকে কোনো প্রবলেম হয়েছে। তখন যে নাকের প্রবলেম ঠিক করার জন্য প্রচুর এয়ার কি হলো, বলে দিল যাও তোমরা আগের পথে ফিরে যাও। এর ফলে কিন্তু ভোকাল কর্ডটা ওপেন হয়ে গেল। ভোকাল কর্ড যেই ওপেন হয়ে গেল হঠাৎ করে, এর ফলে এয়ারের উপর একটা প্রেশার তৈরি হলো এবং প্রেশার করে তাকে ঠেলে দিয়ে বাইরে বার করার চেষ্টা করা হলো। This helps to remove offending particles in the nose. However, in infected individual, it also allows for the spread of the common cold as innumerable viral particles are contained within each droplet of mucus expelled. এইবার যখন সবাই মিলে এবার যেই তারা বুঝলো যে নাকে কিছু আটকে আছে, মিউকাসে কিছু আটকে আছে, এরকম অ্যান্টিজেনিক মেটেরিয়াল, তখনই সমস্ত ওই যে এয়ারগুলোকে তাড়াতাড়ি করে পাঠালো, কারণ ওটাকে বার করতে হবে নাক থেকে, নাকের মধ্যে রয়ে গেলে হবে না। তখন এই সমস্ত এয়ারগুলো সাডেন ভোকাল কর্ড অন হয়ে যায়, প্রচুর প্রেশার অনুভব হয় এবং তখন মানুষ হাঁচি দেওয়ার মাধ্যমে খুব একটা এয়ার ফ্লো এর মাধ্যমে জোরে, এই জন্য ভোকাল কর্ড যেহেতু খুলে যায় ওই জন্য আওয়াজটা আমরা হাঁচি দিলে একটা আওয়াজ পাই। হ্যাঁচো, এই যে আওয়াজটা হচ্ছে এই ভোকাল কর্ড ওপেনিং হয়ে যায় হঠাৎ করে এবং এয়ারগুলো প্রেশারাইজ করে এবং নাক দিয়ে ঠেলে, নাক আর মুখ দিয়ে ওই পার্টিকেলগুলোকে বার করার চেষ্টা করে। সেই জন্যই আমরা হাঁচি এবং সেই আওয়াজটা আমরা অনুভূত হই। এবং বলতে হবে আই, চোখ, সবকিছু কিন্তু হাঁচি দেওয়ার সময় আমাদের চোখটা বন্ধ হয়ে আসে, কারণ চোখটা বন্ধ হয়ে একটা প্রেশার, একটা মাসেলগুলো কন্ট্রাক্ট হয়ে একটা প্রেশার দিচ্ছে, এয়ারটা খুব তাড়াতাড়ি বেরোয়। এবং জানি যে কোনো জ্বর বা কিছু হলে তখন এই এয়ারগুলোই কিন্তু এই যে আমার নাক থেকে যে মিউকাস বেরোয় সেটাই কিন্তু ড্রপলেট হিসেবে স্প্রেডিংও করতে পারে। এই জন্য নাকে সবসময় মুখ রুমাল চাপা দিয়ে হাঁচি বা এই সমস্ত করা উচিত। Various medications are available to help control this reaction. Antihistamines act principally by blocking the action of histamine at receptors located on the blood vessel in the nose. Some prescription antihistamines are non-steroidal compared with their over-the-counter counterparts. Decongestant stimulate receptor located on the same vessel, cause constriction and lessen the congestion. Topical nasal steroids are used in allergic patient to reduce the number of inflammatory cell and ultimately inhibit the release of histamine. Actual যাদের ক্ষেত্রে খুব বেশি হাঁচি হচ্ছে বা অ্যালার্জির একটা প্রবণতা আছে, এই হাঁচি, ওই অতিরিক্ত হাঁচিটাকে কমানোর জন্য বিভিন্ন অ্যান্টিহিস্টামিনিক অ্যাক্ট বা এরকম বিভিন্ন ওষুধ
ইউজ করা হয়, মেডিকেশন দেওয়া হয়, যেটা হিস্টামিনের জন্য যে রিসেপ্টরগুলো দায়ী সেই রিসেপ্টরগুলোকে আটকে দিচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে স্টেরয়েডের ন্যাসাল স্টেরয়েডের মাধ্যমে অ্যালার্জিক পেশেন্ট যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে এই হিস্টামিন সিক্রেশনটাকে একটু হলেও কমানোর চেষ্টা করা হয়। কারণ যাদের অ্যালার্জি সাধারণত হয় তারা যে সমস্ত মেটেরিয়ালে অতটা সেন্সিটিভিটি দেখানোর দরকার নেই সেই সমস্ত মেটেরিয়ালও সেন্সিটিভিটি দেখায়, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেইগুলোই অ্যালার্জি, যেমন ধরো ডিম খেলে সবার অ্যালার্জি হয় না, কারো কারো ক্ষেত্রে হয়। তাহলে এই অ্যালার্জি কেন হচ্ছে? যে সেন্সিটিভিটি সেখানে বেশি, সেক্ষেত্রে এরকম মেডিকেশনে অ্যান্টিহিস্টামিন মেডিকেশন ইউজ করা হচ্ছে। সো আজকে একটা ন্যাচারাল ফেনোমেনা যেটা আমাদের হয়েই থাকে, হাঁচি। সেই হাঁচি কেন হয়, হোয়াই ডু উই স্নিজ, সেই একটা ব্যাখ্যা তোমাদের সামনে দিলাম বায়োলজির দৃষ্টিভঙ্গিতে। যদি আমাদের এইরকম ছোট ছোট টপিক, সেই সাথে তো নিট এনসিআরটি বেস নিট বায়োলজি আছেই, এই টপিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করবে। তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট কিন্তু আমাদেরকে মোটিভেট করবে এরকম ভিডিও সবসময় বানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। স্টে সেফ।